একবার তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস বোকাম, আমি তাও তোকে কিচ্ছু বলিনি, কিন্তু এবার তুই আবার একই খেলায় মত্ত হয়েছিস। তেইকে ঠকিয়ে ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না। আমি তোকে কিছুতেই তেয়ের জীবন নষ্ট করতে দেব না। আমি তেইকে ভালোবাসি, আর সেটা তে একদিন ঠিকই বুঝবে। আর তেইকে তোর হাত থেকে বাঁচানোর জন্য যদি আমাকে তের কাছে খারাপ হতে হয় তাও সইব। আমি তোমাকে কিছুতে হারাতে পারবো না তে। জাংকুক নিজের ফোনে থাকা তেয়ের ছবির দিকে তাকিয়ে বলল। এ এখন খুবই টেনশনে রয়েছে, কারণ একে তো জাংকুকের সেই দিনের ব্যবহারে তে প্রচন্ড ভয় পেয়ে আছে। জাংকুক আবার কি করে, আবার অন্যদিকে এই বিয়ে নিয়েও তে দ্বিধায় রয়েছে। আচ্ছা, সেদিনকে জাংকুক কি বলেছিল? বোকামের সত্যি মানে বোকাম আবার কি লুকাবে আমার থেকে? আচ্ছা, জাংকুক স্যার আমাকে বোকামের ব্যাপারে মিথ্যে বলেননি তো? কিন্তু আমি তো ভাবতেই পারিনি যে জাংকুক স্যার ব্যাপারে আমাকে এসব বলবেন। যাই হোক, অনেক রাত হয়েছে, কিন্তু আমার তো ঘুম আসছে না, তাই একটু বেলকনিতে যাই। তে একটু বেলকনিতে গেল। বেলকনিতে গিয়ে দাঁড়াতে হঠাৎ মনে হলো যেন কেউ ওকে দেখছে। কেমন একটা লাগছে, মনে হচ্ছে কেউ একটা আমাকে দেখছে, কিন্তু এখানে তো কেউ নেই। তখনই তে নিচে তাকাতেই দেখলো রাস্তায় ওর ব্যালকনির নিচ বরাবর একটা গাড়ি দাঁড় করানো, আর তার পাশে জাংকুক দাঁড়িয়ে আছে তের দিকে তাকিয়ে। এই লোকটা পাগল নাকি? এত রাতে এখানে এসে গেছে, তাও আবার আমার বাড়ির সামনে। যদি কেউ দেখে নেয় তখন কি হবে? কি আর হবে, আমি নিজেই বাস খাবো। তে এইসব ভাবছিল, তখনই ওর ফোনে একটা কল আসলো। হ্যালো, তাড়াতাড়ি নিচে এসো। আপনি আমার নাম্বার পেলেন কোথায়, আর আমার বাড়ির সামনে কেন দাঁড়িয়ে আছেন? 5 মিনিটের মধ্যে নিচে এসো, না হলে আমি আসছি। এই না না না, আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। তে ফোন রেখে আস্তে আস্তে নিচে গিয়ে সদর দরজা খুললো যাতে কেউ জেগে না যায়। বাইরে গিয়ে জাংকুকের সামনে গিয়ে তে বলল, আপনি কি, হ্যাঁ আমাকে কেস না খাওয়ালে আপনার পেটের ভাত হজম হয় না নাকি? দাবিটা কি আপনার? এত রাতে এভাবে আমার বাড়ির সামনে এসেছেন, আবার আমার দিকে তাকিয়েছিলেন, আবার আমাকে এভাবে ডেকে পাঠালেন। আচ্ছা। তে আর কিছু বলতে পারলো না, কারণ জাংকুক তের মুখ চেপে ওকে নিজের কাছে টেনে আনলো। তে তো জাংকুকের এত কাছাকাছি এসে স্তব্ধ হয়ে গেছে। এই প্রথমবার তে জাংকুকের চোখের দিকে সরাসরি তাকালো। চোখের রংটা পুরোপুরি কালো না হলে হালকা বাদামি, যেন কেউ খুব নিখুঁত করে চোখগুলোকে এঁকে দিয়েছে। আর মাথার চুলগুলো আবার মুখের ওপর এসে পড়ছে, চোখটা ঢেকে দিচ্ছে। এইসব খেয়াল করছিল তে, তখনই জাংকুক বলল, চুপ করে একটু দাঁড়াও তো, এত কথা কেন বলো? আপনি কেন এভাবে এত রাতে আমাকে ডাকলেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই। মানে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে পুরোপুরি? আর মামা বাড়ি নাকি, যখন ইচ্ছা হবে চলে আসবেন? আমার যখন ইচ্ছা হবে আমি তখনই আসবো, আর এতে কার কি আপত্তি থাকলো কি না থাকলো তাতে আমার কোনো যায় আসে না। আমি আমার হবু বউকে দেখতে আসতেই পারি। জাংকুকের মুখে হবু বউ কথাটা শুনে তে একটু লজ্জাও পেল, আবার রাগও হলো। কে বউ আপনার? কেন তুমি? আমি? আপনি এত রাতে এসব ফালতু কথা বলার জন্য আমাকে ডেকেছেন? ফালতু না, যেটা সত্যি সেটাই তো বলছি আমি। বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। কি? তোমাকে যদি কেউ ঘুরতে যেতে বলে তাহলে তুমি কোথায় যাবে? মানে তোমার প্রিয় জায়গা কি? এই আপনি কি তার কাটা নাকি, মাথার স্ক্রু ঢিলা আছে? হ্যাঁ, এত রাতে এই সব কি আবল তাবল বকছেন বলুন তো? যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো। গোয়া? গোয়া? তোমার সমুদ্র পছন্দ? খুব, আমার খুব ভালো লাগে সমুদ্র। সমুদ্র থেকে আমাদের কত কিছু শেখার আছে। সমুদ্র যেমন পরিস্থিতি হোক না কেন নিজেকে মানিয়ে নিয়ে বয়ে যায়। আমাদেরও তেমন জীবনের যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে এগিয়ে চলা উচিত। সমুদ্রের তো কোনো গন্তব্যের ঠিক নেই, কোথায় যাবে তার কোনো হদিশও নেই, তবু সে বয়ে চলে আপন গতিতে। তেমনি আমাদের নিয়তিকে কি বা আছে, আমাদের ভাগ্যে কি আছে সেটা আমরা কেউ জানি না, কিন্তু আমাদের খালি এগিয়ে যেতে হবে, এটাই নিয়ম। জাংকুক এতক্ষণ মুগ্ধ হয়ে তের কথা শুনছিল, এবার বলল, আমি জানতাম তুমি একটা ইমম্যাচিওর মেয়ে, কিন্তু আজ বুঝলাম যে তুমি আসলেই ম্যাচিওর। পরিস্থিতি মানুষকে ম্যাচিওর বানিয়ে দেয়। আচ্ছা, একটা কথা বলি। কি? তোমাকে ম্যাচুরিটিতে শুট করে না, তোমাকে সেই পাগল বাচ্চাটাতে শুট করে, বুঝলে? বলে জাংকুক তে গালগুলো টিপে দিল। তে তো পুরো হা, এই কোন জাংকুককে দেখছি তে? আগে সেই বদরাগী খচ্চ জাংকুক হঠাৎ করে এত সহজে কি করে বদলে গেল? কি দেখছো?
আপনাকে দেখছি, আপনি হঠাৎ এত বদলে গেলেন কেন? ভেবে বলবো, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, না হলে শরীর খারাপ করবে। তে আর কিছু না বলে চলে গেল, আর জাঙ্কুক একটু হেসে বলল, আমার বদলের কারণ তো তুমি, তবে সেটা তুমি এখন বুঝতে নিতে, কারণ এখন তোমার মাথায় বোকামের একটা মিথ্যা নাটকের পর্দা দিয়ে রেখেছে, আর সেটা সরাতে সময় লাগবে। তবে আমার হাতে এখনো কিছুদিন আছে, আর এই কদিনেই আমি সেই ব্যবস্থা করে নেব। তের মা সকাল সকাল তের রুমে এসে দেখলো তে এখনো ঘুমাচ্ছে। কি রে, ওঠ মা, আর একটু ঘুমাতে দাও না। এই মেয়ে নাকি কিছুদিন পর বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে, এভাবে পড়ে পড়ে ঘুমালে 2 দিন বাদে আবার বাড়ি দিয়ে যাবে। উফ মা, সকাল সকাল এসব কি শুরু করেছো? আর আমাকে বাড়ি দিয়ে গেল কোনো ব্যাপার না, তোমরা তো আছো। হ্যাঁ সেই পাগলি রে, ওঠ, দেখ 10টা বাজে, আবার একটু পরেই বোগাম আসবে। বোগাম মানে বোগাম? উনি কেন আসবেন? আরে তোকে বলেনি ও? তোকে নাকি ফোন করেছিল, কিন্তু তুই তো ঘুমাচ্ছিস ফোন ধর সাইলেন্ট করে, তাই জানিস না। তাই তোকে না পেয়ে আমাকে ফোন করেছিল, বলল ও একটু পরে আসবে, আসলে ও আজকে তোকে নিয়ে একটু ঘুরতে যেতে চায়। ও, এই মেয়ের আবার কি হলো? এভাবে কিছু না বলে চলে গেল, কি যে করে বুঝিও না বাপু। তে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল, তখনই রুমে কেউ এসে নক করে বলল, আসতে পারি ম্যাডাম? আরে আপনি আসুন আসুন। ম্যাডাম আপনি রেডি? হ্যাঁ, তবে চুলটা একটু ভিজে, তাই শুকিয়ে নি। বলেই তে যেই ডায়ারটা নিতে যাবে তখনই বোগাম ওটা নিয়ে বলল, আসো আমি করে দিচ্ছি। না না, আমি করতে পারবো। আরে বসো না। তে আর কিছু বললো না, বোগাম যত্ন সহকারে তের চুলগুলো শুকিয়ে দিয়ে আঁচড়ে দিয়ে বলল, চুলটা খোলাই থাক। ঠিক আছে চলুন। তে মুখে বলল তের একটু যাওয়ার ইচ্ছে নেই, তে বোগামকে বারণও করতে পারছে না, তাই সে বাধ্য হয়ে বোগামের সাথে গেল। তে আর বোগাম বেরিয়ে গেল নিজের গন্তব্যে।